একজন লোক তার প্রতিবেশীর মাধ্যমে একটি সহজ এবং উচ্চ বেতনের কাজ খুঁজে পায়। কাজটি হল একটি পুরনো বাড়িতে 1 সপ্তাহ ধরে একটি মেয়ের দেখাশোনা করা। এর জন্য সে 10,000 টাকা পাবে। কিন্তু সমস্যা হল মেয়েটি একটি অদ্ভুত রোগে আক্রান্ত, যার নাম টেনশন স্টিফেনেস। যখন এই রোগটি দেখা দেয়, মেয়েটি একদম স্থির হয়ে যায় এবং তাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাই নিরাপত্তার জন্য লোকটিকে একটি লোহার চেইন দিয়ে বাঁধা পোশাক পরতে হবে। মেয়েটির মা জীবিত থাকাকালীন স্বপ্নে হাঁটার রোগে ভুগতেন, তাই তিনি এই পোশাকটি তৈরি করেছিলেন যাতে রাতে বাড়ি থেকে বের হতে না পারেন। বৃদ্ধ লোকটি ব্যাখ্যা করে যে চেইনটি অনেক লম্বা, তাই চিন্তার কিছু নেই। যদি কিছু হয়, মেয়েটি ঘরের মধ্যে থাকা ইন্টারকম দিয়ে যোগাযোগ করবে। যদিও লোকটি এটি কিছুটা অদ্ভুত মনে করে, কিন্তু উচ্চ বেতনের কথা ভেবে সে রাজি হয়ে যায়। বৃদ্ধ লোকটি প্রথমে তাকে পোশাকটি পরতে সাহায্য করে, তারপর লোহার পিন দিয়ে বোতামগুলো আটকে দেয় এবং শেষে তালা লাগিয়ে দেয় যাতে লোকটি কোনো অবস্থাতেই পোশাকটি খুলতে না পারে। কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য বৃদ্ধ লোকটি চাবিটি নিয়ে যায়নি, বরং মেয়েটির ঘরের টেবিলে রেখে গেছে এবং নির্ভয়ে চলে যায়। আসলে চেইনটি এত লম্বা যে লোকটি ঘরের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কিন্তু মেয়েটির ঘরের দরজার বাইরে গেলে চেইনটি শেষ হয়ে যায়। লোকটি এটি দেখে চেইনের উৎস খুঁজতে শুরু করে এবং দেখে যে চেইনের অন্য প্রান্তটি অন্ধকার বেসমেন্টে চলে গেছে। কিন্তু সে ভালো মনের হওয়ায় নিচে গিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। বৃদ্ধ লোকটি চলে যাওয়ার পর বিরক্ত হয়ে রেইগো চারপাশে হাঁটাহাঁটি করতে শুরু করে এবং তার চলাফেরার সীমা মাপতে থাকে। সে দেখে যে লোহার চেইনটি ঠিকমতো লম্বা, যা তাকে শুধু মূল দরজা পর্যন্ত যেতে দেয়। দূরে বাধা থাকা কুকুরটির দিকে তাকিয়ে সে হঠাৎ বুঝতে পারে যে তার অবস্থা কুকুরটির মতোই। সহানুভূতিশীল রেইগো ঘরে ফিরে কিছু খাবার নিয়ে আসে এবং কুকুরটিকে খাওয়াতে শুরু করে। শেষে সে একটি চেয়ারে বসে বাতাস দেখতে থাকে। কিন্তু তখন কুকুরটি সতর্ক হয়ে ওঠে এবং ঘরের বাতি হঠাৎ নিভে যায়। রেইগোর পেছনের চেইনটি ধীরে ধীরে টানতে শুরু করে এবং সে হঠাৎ টান খেয়ে পড়ে যায়। রেইগো দ্রুত ঘরে ফিরে বাতি জ্বালিয়ে দেখে, কিন্তু চেইনের উৎস খুঁজতে গেলে ইন্টারকম থেকে এক ধরনের শব্দ আসে। কাজের প্রতি মনোযোগী রেইগো দ্রুত সাড়া দেয়, কিন্তু অন্য প্রান্তের শব্দটি হঠাৎ বন্ধ হয়ে যায়। চিন্তিত রেইগো ঘরের দরজা খুলে দেখে যে মেয়েটি এখনও অসুস্থ অবস্থায় আছে এবং সুস্থ হয়নি। কিন্তু যখন সে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন বাথরুম থেকে একটি শব্দ আসে। রেইগো কাছে যেতে না পেরে চিৎকার করে জিজ্ঞাসা করে, কিন্তু বাথরুম থেকে আর কোনো শব্দ আসে না। দেয়ালটি পুরনো ভেবে সে বিষয়টি গুরুত্ব দেয় না। রাত হয়ে গেলে রেইগো তার ঘরে ফিরে বিশ্রাম নিতে যায়। মাথা তুলে দেখে দেয়ালে একটি ভয়ঙ্কর ডাইনির ছবি ঝুলছে। ক্লান্ত রেইগো বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর পেছন থেকে একটি শব্দ তাকে জাগিয়ে তোলে। সে দেখে যে ছবিটি নিজে থেকেই পড়ে গেছে। রেইগো যখন শান্ত হয়ে বসেছিল, তখন হঠাৎ করে মহিলার ভয়ঙ্কর চোখ তার দিকে তাকায়। অস্বস্তি বোধ করে রেইগো দ্রুত ছবিটি উল্টে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সেই শীতল অনুভূতি আবার ফিরে আসে। সে দেখে যে ছবিটি আবারও তার দিকে ফিরে এসেছে। ভয়ে রেইগো তাড়াতাড়ি উঠে বসে। সে সন্দেহ করে যে মেয়েটি জেগে উঠে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তার সন্দেহ নিশ্চিত করতে সে আবার ছবিটি উল্টে দেয় এবং ছবির দিকে মুখ করে শুয়ে পড়ে। অনেকক্ষণ ধরে কিছু না হওয়ায় রেইগো ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর একটি শব্দে সে আবার জেগে ওঠে। সে দেখে যে ছবিটি মাটিতে পড়ে গেছে। রেইগো বুঝতে পারে যে এটি একটি দুঃস্বপ্ন ছিল এবং সে পুরোপুরি জেগে ওঠে। সে উঠে বসার ঘরে চলে যায়। বসার ঘরে গিয়ে সে আগুন জ্বালানোর প্রস্তুতি নেয়। তখন সে চুলার মধ্যে একটি অদ্ভুত খরগোশের খেলনা দেখতে পায়। এখনও বুঝতে না পেরে মেয়েটি একটি ধনুক নিয়ে বেরিয়ে আসে। রেইগো দ্রুত ব্যাখ্যা করে যে সে তার চাচার পাঠানো একজন সহকারী। মেয়েটি, যার নাম আন্না, এটি শুনে শান্ত হয়। আলাপচারিতায় রেইগো জানতে পারে যে আন্নার বাবা এবং বৃদ্ধ লোকটি শিকার করে জীবিকা নির্বাহ করত, কিন্তু তার মায়ের নিখোঁজ হওয়ার পর তারা অন্য কাজে চলে যায়। আন্নার বাবা ছিল ভয়ানক ক্লাস্ট্রোফোবিয়ায় আক্রান্ত। একবার ভুল করে নিজেকে বেসমেন্টে আটকে ফেলেন, যার ফলে তার রোগের প্রকোপ বেড়ে যায় এবং শেষমেশ তিনি নিজের মাথায় তীর ছুঁড়ে আত্মহত্যা করেন। রেইগো যখন আন্নার এই দুঃখজনক ঘটনার কথা শুনে সহানুভূতি প্রকাশ করছিল, তখনই হঠাৎ করে খরগোশের খেলনাটি অদ্ভুতভাবে দুবার ড্রাম বাজায়। রেইগো খেলনাটির দিকে তাকিয়ে একটি শব্দ করে ডাকে, কিন্তু খেলনাটির চোখ তার পেছনের দিকে স্থির হয়ে থাকে। রেইগো দ্রুত পেছনে তাকায়, কিন্তু বেসমেন্টের দরজা বন্ধ থাকে এবং কিছুই অস্বাভাবিক মনে হয় না। সে ভাবে যে খেলনাটি হয়তো শব্দে প্রতিক্রিয়া জানায়, তাই বিষয়টি নিয়ে আর চিন্তা করে না। কিন্তু কিছুক্ষণ পর খেলনাটি আবার নিজে থেকেই ড্রাম বাজাতে শুরু করে এবং সেই শব্দ ক্রমশ তীব্র হতে থাকে। রেইগো জানে না যে খেলনাটি ড্রাম বাজানোর সময় তার পেছনের দরজাটি ধীরে ধীরে খুলে যায়, যেন কিছু একটা বেসমেন্ট থেকে বেরিয়ে আসছে। সে হঠাৎ পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। দরজাটি পুরোপুরি খোলা থাকে। রেইগো ভাবে হয়তো আন্না নিচে নেমে গেছে, কিন্তু ডাক দেওয়ার পরও বেসমেন্ট থেকে কোনো সাড়া পাওয়া যায় না। একের পর এক অদ্ভুত ঘটনার ফলে রেইগো বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে একটি লোহার রড এবং খেলনাটি নিয়ে সাবধানে নিচে নেমে যায়। নিচে গিয়ে দেখে বেসমেন্টের বাতি জ্বালানো আছে। খালি জায়গাটি সম্পূর্ণ দৃশ্যমান। মাটিতে লোহার চেইনের এক প্রান্ত ছাড়া সেখানে আর কিছুই নেই। রেইগো যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে। একটি কাঠের দেয়ালে একটি গোলাকার ছোট গর্ত দেখতে পায়, যা প্রমাণ করে যে এর পেছনে আরও জায়গা আছে। রেইগো দ্রুত টর্চলাইট দিয়ে ভেতরে তাকায়, কিন্তু পরের মুহূর্তেই সে ভেতরের একটি মৃতদেহ দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে শান্ত হয়ে আবারও সাহস করে কাছে গিয়ে দেখে যে মহিলাটি তীরবিদ্ধ হয়ে মারা গেছে। এটি দেখে রেইগো ভীষণ ভয় পায়। আগে আন্না বলেছিল তার মা নিখোঁজ, কিন্তু এই গর্ত প্রমাণ করে যে আন্না জানত তার মা দেয়ালের ভেতরেই আছে। মৃতদেহের তীর এবং আন্নার অদ্ভুত অসুস্থতা মিলিয়ে রেইগোর মনে হয় মেয়েটি তার মাকে হত্যা করেছে। এই চিন্তা মাথায় আসতেই সে সাবধানে আন্নার ঘরের দরজা খোলে। তখন আন্নার অসুস্থতা আবারও বেড়ে যায় এবং সে নড়াচড়া করতে পারে না। রেইগো দ্রুত পালানোর পরিকল্পনা করে। সে প্রথমে পাশের একটি ঘরে যায় এবং শোবার ঘরের টেবিলের সামনের ভেন্টিলেশন খুলে ফেলে। তারপর জানালা দিয়ে চাবি নিতে হাত বাড়ায়,
কিন্তু তার হাতের দীর্ঘ কেবল ফোন পর্যন্ত পৌঁছায়। অবশেষে সে বাধ্য হয়ে প্রথমে লামাকে ফোন করে, কারণ এই দূরবর্তী বাড়িতে তাকে লামাই নিয়ে এসেছিল। এমনকি পুলিশকে ফোন করলেও রেইগো জানে না কিভাবে ঠিকানা বর্ণনা করবে। লামা শুনে বলল যে সে তৎক্ষণাৎ চলে আসবে। রেইগো তখন একটু স্বস্তি পায় এবং ফোনটি কেটে দেয়। কিন্তু সে এখনও ভয় পাচ্ছিল যে আন্না সুস্থ হয়ে উঠলে আবারও আক্রমণ করতে পারে। তাই সে দ্রুত চাবিটি খুলে নেয় এবং শোবার ঘরের দরজাটি তালাবদ্ধ করে দেয়। কিছুক্ষণ পর সে অন্য একটি উপায় খুঁজতে থাকে। তখনই সে ওয়াকিটকিতে আন্নার ডাক শুনতে পায়। রেইগো তখন সরাসরি আন্নার সাথে কথা বলে, কিন্তু আন্না দাবি করে যে তার মায়ের মৃত্যু তার বাবা এবং লামার কাজ। রেইগো পুরোপুরি বিভ্রান্ত হয়ে আবার দরজার কাছে যায়, কিন্তু সে ভয় পায় যে এটি হয়তো আন্নার কোনো ফাঁদ। তাই সে বুদ্ধি করে একটি চেয়ারে উঠে দাঁড়ায় এবং উপরের জানালা দিয়ে দেখে। সে আন্নাকে বলে ধনুকটি দরজার কাছে রেখে দূরে যেতে। তারপর সে সাবধানে দরজাটি খোলে এবং দেয়ালের পাশে রাখা অস্ত্রটি দ্রুত নিয়ে নেয়। নিশ্চিত হয়ে যে আর কোনো বিপদ নেই, সে আন্নার সাথে কথা বলতে শুরু করে। আন্না জানায় যে কয়েকদিন আগে সে খরগোশের খেলনাটির একটি অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করে। খেলনাটি যখন কোনো অশুভ শক্তি কাছাকাছি থাকে তখন ড্রাম বাজিয়ে সতর্ক করে। এভাবেই সে দেয়ালের মধ্যে তার মায়ের লাশ খুঁজে পায়। এটি কেবল পরিবারের কেউই করতে পারে যারা নিয়মিত বাড়িতে আসে। রেইগোর চাপের মুখে লামা অবশেষে সত্যি স্বীকার করে। একবার শিকারে গিয়ে ভুল করে আন্নার মাকে শিকার ভেবে হত্যা করে ফেলে। জেল এড়ানোর জন্য তারা লাশটি দেয়ালের মধ্যে লুকিয়ে রাখে। রেইগো বুঝতে পারে যে লামা তাকে বাঁচতে দেবে না, কারণ সে এই গোপন তথ্য জানে। তাই সে দ্রুত আন্নাকে পুলিশে ফোন করতে বলে এবং চাবিটি নিয়ে আসে। লামা শুনে কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং বাথরুম থেকে একটি জ্যাকেট বের করে আনে। রেইগো দেখে জ্যাকেটটি খুব পরিচিত লাগে। আসলে আন্নার গল্প এখনও শেষ হয়নি। সে বলে রেইগো 1 বছর আগে এখানে এসেছিল এবং এই জ্যাকেটটি সে তখনই রেখে গিয়েছিল। তখন আন্নার বাবা বেসমেন্টে আটকা পড়ে এবং ক্লাস্ট্রোফোবিয়ার কারণে আত্মহত্যা করে। আর রেইগোই ছিল সেই ব্যক্তি যে গোপনে বেসমেন্টের দরজা বন্ধ করেছিল। এটা শুনে রেইগো পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়, কারণ তার মনে নেই যে এমন কিছু ঘটেছিল। রেইগো সন্দেহ করে যে সবকিছুই লামার তৈরি গল্প। তাই সে লামাকে ফোন করে মুখোমুখি কথা বলে। প্রথমে কথা বলার সময় রেইগোর অজানা চেহারা দেখে আন্নার সন্দেহ হয়েছিল, তাই সে তখনই আক্রমণ করেনি। রেইগো দ্রুত লামাকে ফোন করে এবং লামা আবারও নিশ্চিত করে যে রেইগোই খুনি এবং লামাই তাকে এই কাজের জন্য ভাড়া করেছিল। আসলে আন্নার বাবা সবসময় নিজেকে দোষারোপ করত এবং লামা ভাবত যে একদিন সে আত্মসমর্পণ করবে। তাই নিজেকে বাঁচাতে লামা রেইগোকে খুঁজে বের করে। রেইগো জোরে প্রতিবাদ করে এবং বলে যে লামা মিথ্যা বলছে। সে দ্রুত পুলিশে ফোন করতে বলে এবং চাবিটি নিয়ে আসে। স্পষ্টতই তারা নিজেরাই বিচার করতে চায়। রেইগো দ্রুত আবার দরজা বন্ধ করে এবং বেসমেন্টে পালানোর উপায় খুঁজতে যায়, কিন্তু শক্ত লোহার চেইন তাকে আটকে দেয়। তখনই তার মনে পড়ে যে মহিলার গলায় একটি চাবি ঝুলছে এবং এই জ্যাকেটটি মূলত তার ঘুমের সমস্যা রোধ করার জন্য ছিল। এই চিন্তা মাথায় আসতেই রেইগো দ্রুত হাত বাড়িয়ে চাবিটি খুলে ফেলে। ভাগ্যক্রমে এটি সত্যিই তালা খুলে দেয়, কিন্তু ঠিক তখনই সে তার জ্যাকেট খুলতেই বেসমেন্টের আলো নিভে যায়। রেইগো দ্রুত টর্চলাইট নিয়ে সতর্কভাবে উপরে উঠে দেখে যে আলোটি আন্না নিভিয়ে দিয়েছে, যে কোনোভাবে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। সৌভাগ্যক্রমে ঠিক তখনই আন্নার অসুস্থতা আবারও বেড়ে যায়। রেইগো তীরধনুক নিয়ে তাকে মারতে চায়, কিন্তু তার ভালো মন তাকে তা করতে দেয় না। অবশেষে সে আন্নার গায়ে জ্যাকেটটি পরিয়ে দেয় এবং দ্রুত পালানোর জন্য দরজা খোলে। কিন্তু বাইরে সবকিছু অন্ধকার, তাই সেদিক নির্ণয় করতে পারে না। কোনো উপায় না দেখে সে আবার ঘরে ফিরে আসে এবং পুলিশে ফোন করার চেষ্টা করে। তখনই সে দেখে যে উপরের জানালাটি ভাঙা, যা প্রমাণ করে যে আন্না এখান দিয়েই পালিয়েছে। কিন্তু রেইগো তখন এসব নিয়ে ভাবার সময় পায় না। সে দ্রুত ঘরে ঢুকে দেখে যে ফোনের লাইন কাটা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে আবার জ্যাকেটটি পরে নেয় এবং ভোর হওয়ার অপেক্ষা করে। ঘুমের মধ্যে হঠাৎ তার মনে পড়ে যে সে সত্যিই লামার কাজটি গ্রহণ করেছিল। এই চিন্তা তাকে এতটাই অস্বস্তি দেয় যে সে দ্রুত বাথরুমে ছুটে যায়। কিন্তু সে দেখে না যে আন্না চুপি চুপি তীরধনুকটি নিয়ে যাচ্ছে। বাথরুম থেকে বেরিয়ে আসতেই সে দেখে আন্না তার জন্য অপেক্ষা করছে। সৌভাগ্যক্রমে আন্নার তীর তার পায়ে লাগে। রেইগো দ্রুত আবার বাথরুমে ফিরে যায় এবং এই তীব্র উত্তেজনা তাকে সবকিছু মনে করিয়ে দেয়। রেইগো প্রতিশোধ নেওয়ার জন্য সত্যিই খুনের কাজটি গ্রহণ করেছিল। কিন্তু যখন সে বাড়িতে ঢোকে তখন দেখে কেউই বাড়িতে নেই এবং অনেকক্ষণ অপেক্ষা করেও লক্ষ্যবস্তু ফিরে আসে না। জ্যাকেটটি তখনই তার উদ্বেগের কারণে পড়ে গিয়েছিল, কারণ তার বিবেক তখনও পুরোপুরি মরে যায়নি এবং সে কিছুটা অনুশোচনা করছিল। কিন্তু রেইগো বুঝতে পারে সে চলে গেলেও অন্য কেউ এসে খুন করবে। তাই সে একটি সতর্কবার্তা রেখে যায় যাতে লক্ষ্যবস্তু সাবধান হতে পারে। কিন্তু ঠিক তখনই সে বেসমেন্ট থেকে হাসির শব্দ শুনতে পায়। সে সতর্কভাবে বেসমেন্টে গিয়ে দেখে দরজাটি বন্ধ, কিন্তু কৌতূহলের বসে রেইগো চাবি ঘুরিয়ে নিচে নামে এবং দেখে যে লক্ষ্যবস্তু ক্লাস্ট্রোফোবিয়ার কারণে আত্মহত্যা করেছে। সে ভয়ে দ্রুত পালিয়ে যায়, কিন্তু লামা ভাবে এটি রেইগোর কাজ এবং সেই রাতে তাকে টাকা দিয়ে দেয়। কিন্তু রেইগো বলে যে সে খুন করেনি। লামা তার সন্দেহ প্রকাশ করে এবং রেইগোর রেখে যাওয়া সতর্কবার্তাটি দেখায়। সে ভাবে রেইগো আরও টাকা চায়, তাই এমন করছে। রেইগো টাকা নিতে অস্বীকার করায় লামা নিশ্চিত হয় যে রেইগো আরও টাকা চায়। লামা তাকে ভালোভাবে চিন্তা করতে বলে এবং পরের দিন কথা বলার প্রস্তাব দেয়, কিন্তু এটি ছিল কেবল সময় ক্ষেপণের কৌশল। লামা সিদ্ধান্ত নেয় রেইগোকে হত্যা করে মুখ বন্ধ করবে। তাই সে রেইগোকে মদ খাইয়ে বারান্দা থেকে ফেলে দেয়। কিন্তু এতে রেইগো শুধু আহত হয় এবং তার স্মৃতি হারায়। সবচেয়ে খারাপ হল আন্না তার মায়ের মৃতদেহ খুঁজে পায়। কোনো উপায় না দেখে লামা তাকে বোঝায় যে রেইগোই তার বাবার খুনি। লামা রেইগোর স্মৃতি হারানোর সুযোগ নিয়ে তাকে এখানে নিয়ে আসে যাতে আন্না তাকে নির্যাতন করতে পারে। কিন্তু তখন সবকিছু বুঝতে পেরে রেইগো পালানোর চেষ্টা করে। এখন এসব ব্যাখ্যা করলেও আন্না বিশ্বাস করবে না, কারণ সে রেইগোর মতোই তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যাতে রেইগো সেখানে আটকা পড়ে। কোনো উপায় না দেখে রেইগো আবার বাথরুমে লুকায়। ঠিক তখনই একটি গোপন পথ হঠাৎ খুলে যায়। কোনো উপায় না দেখে
রেইগো সেই পথে ঢুকে পড়ে। রেইগো দ্রুত সেই পথের শেষ প্রান্তে পৌঁছে, যেখানে একটি নারীর মৃতদেহ ছিল। সে দ্রুত বের হওয়ার উপায় খুঁজতে থাকে। সৌভাগ্যক্রমে আন্নার ব্যবহৃত করাতটি সেখানে ছিল, কিন্তু মৃতদেহের চোখের দৃষ্টি তাকে ভীত করে তোলে। রেইগো দ্রুত করাত দিয়ে কাটতে থাকে। রেইগো দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে দেখে মৃতদেহের মাথার অবস্থান কিছুটা পরিবর্তিত হয়েছে। সে বুঝতে পারে না এটি তার মনের খেলা কিনা, তাই সে মৃতদেহের মাথাটি টুপি দিয়ে ঢেকে দেয় এবং দ্রুত কাজ করতে থাকে। ঠিক তখনই খেলনাটি আবার শব্দ করতে শুরু করে। কিছুক্ষণ পর আন্না সেই শব্দ শুনে নিচে নেমে আসে। রেইগো দ্রুত টর্চলাইট বন্ধ করে কোনায় লুকায়, কিন্তু আন্না জানে যে শব্দটি মৃতদেহ থেকেই এসেছে, তাই সে তা খুঁজতে থাকে। সৌভাগ্যক্রমে ঠিক তখনই লামা এসে উপস্থিত হয় এবং আন্নাকে থামিয়ে দেয়। পরিস্থিতি বুঝে লামা আন্নাকে বকাঝকা করে। ঠিক তখনই আন্না অনুভব করে যে গোপন পথের ভেতরে কিছু আছে, কি যেন উকি দিচ্ছে। এই ভাবনা মাথায় আসতেই লাউমা দ্রুত টর্চের আলো ফেলে দেখলেন, কিন্তু তিনি শুধু এক ঝলক দেখতে পেলেন। তিনি টর্চ হাতে নিয়ে সামনে এগিয়ে গেলেন এবং দেখলেন লেইগ্যাকে, যিনি লুকানোর জায়গা পাচ্ছিলেন না। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই 1 সেকেন্ডের মধ্যে একটি তীর তার কাঁধে বিঁধে গেল। আসলে আনা বুঝতে পেরেছিলেন যে লাও মাও ভালো মানুষ নন এবং তাকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আনা জানতেন তার তীরন্দাজি খুব ভালো নয়, তাই তিনি শুধু লাও মাকে আহত করতে চেয়েছিলেন। এরপর তিনি ধীরে ধীরে উপরে উঠে গিয়ে বেসমেন্টের দরজা বন্ধ করে দিলেন। তিনি একই কৌশলে লাও মাকে আটকে মারার পরিকল্পনা করেছিলেন। বিপদে পড়া লাও মা তখন লেইগ্যাকে বোঝানোর চেষ্টা করলেন যে তারা একসাথে পালানোর উপায় খুঁজে বের করবে। কিছুক্ষণ পর তিনি দেখলেন করাত আবার চালু হয়েছে। চতুর লাও মা তখন একটি লাঠি তুলে কোনায় লুকিয়ে পড়লেন। তার আগের কথাগুলো ছিল শুধুই লেইগ্যাকে বের করে আনার জন্য। ঠিক তখনই ওয়াকিটকিতে লেইগ্যার কণ্ঠ শোনা গেল। তিনি বললেন যে তিনি পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেবেন এবং লাও মাকে ধৈর্য ধরতে বললেন। আসলে কিছুক্ষণ আগে লেইগ্যা একটি ভেন্টিলেশন শ্যাফট খুঁজে পেয়েছিলেন এবং তিনি তার সমস্ত শক্তি দিয়ে সেই সরু পথ দিয়ে বেরিয়ে এসেছিলেন। আনার কানে এই কথা পৌঁছালে তিনি অবাক হলেন। তিনি ভাবতেই পারেননি যে লেইগ্যা এমন একজনের প্রতি সহানুভূতি দেখাবেন, যিনি তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। এই ভাবনা মাথায় আসতেই আনা ধীরে ধীরে দরজার কাছে গেলেন এবং দেখলেন লেইগ্যা তার কুকুর নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন আনা বিশ্বাস করলেন যে লেইগ্যা তার বাবার হত্যাকারী নন। অন্যদিকে লাও মা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। যদি লেইগ্যা ওয়াকিটকিতে যা বলেছিলেন তা সত্যি হয়, তাহলে এখন দেয়ালের ভেতরে করাত চালাচ্ছে কে? ঠিক তখনই অপর ব্যক্তি দেয়ালের প্যানেল কেটে ফেললেন। লাও মা আতঙ্কিত হয়ে একপাশে লুকিয়ে পড়লেন। তিনি হঠাৎ বুঝতে পারলেন সেদিনকে দরজা বন্ধ করে আনার বাবাকে বেসমেন্টে আটকে রেখেছিল। পরের মুহূর্তেই তিনি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখলেন। এই ছিল আজকের মুভি এক্সপ্লেইন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।